এটিএন নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো পাবনায় পর্যটন সম্ভাবনা এই বিষয় নিয়ে কথা বলবো ডক্টর সোহানী হোসেনের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনাকেও অনেক স্বাগত। আমরা একটু জানতে চাই যে ইউনিভার্সাল ফুড লিমিটেড, সিনেমা ব্যবসা, এই সব কিছু ছেড়ে হঠাৎ করে পর্যটনের দিকে কেন মনোনিবেশ করলেন? আসলে আমি তো আমার মার বাড়ি নাটোরেই বেড়ে ওঠা। ওখানে তো গণভবন, রাজবাড়ি এগুলো দেখে দেখেই বড় হয়েছি। বা এখানে বিনোদনের অনেক কিছু ছিল, চলন বিল, একটু দূরে পুঠিয়া রাজবাড়ি। তো মন খারাপ হলে ওইসব জায়গায় যেয়ে বসলেও ভালো লাগতো। কিন্তু যখন আমি 89-এ চলে আসলাম বিয়ে হয়ে, তখন আসার পরে আসলে সেরকম মানে খুব মিস করতাম জায়গাগুলোতে। তখন যে চলে যেতাম নাটোরে আবার। তো এভাবে তো আসলে প্রতিনিয়ত যাওয়া সম্ভব না। তখন মনে হয়েছে যে মানে এখানে যদি কিছু থাকতো। তো একবার আমার হাজব্যান্ড আমাকে বললো যে চলো তোমাকে বেড়াতে নিয়ে যাই। তো কোথায় নিয়ে যাবে? মেন্টাল হসপিটাল দেখতে। তখন আমার কাছে না একটু খটকা লাগলো যে মেন্টাল হসপিটাল একটু বেড়ানোর জায়গা তো না। আমি মুখে কিছু বললাম না। পরে যাওয়ার পরে খুবই মন মানসিকতা খারাপ করে আসতে হলো, কেন ওখানে অনেক পেশেন্ট, ওদের দেখে খুবই খারাপ লাগে। অনেক ইয়াং ছেলেপেলে যারা এখন অসুস্থ অবস্থায় ওখানে, তাদের কাকুতি মিনতি, এটা আমাকে অনেক বেশি মনের ভিতরে আমার একটা নাড়া দিল। পরে আমার এটা মনে হয়েছে যে এখানে আসলে কিছু হওয়া উচিত। এবং তারপরে বিভিন্ন সময় তার সাথে পাকশি, তারপরে কুষ্টিয়া, কুঠিবাড়ি, লালন, এইসব জায়গায় যাওয়ার পরে মনে হয়েছে যে এখানে তো পর্যটনের হিউজ পরিমাণ সুযোগ আছে। তারপরে ইছামতি নদী, পদ্মা, এগুলোতে অনেক সুন্দর রিভার ক্রুজ হতে পারে। সেইখান থেকে আমার এই ইয়েটা। পাবনা মেন্টাল হসপিটালের কথা বলছিলেন। পাবনা শুনলেই আসলে মেন্টাল হসপিটালের কথাটাই আগে মনে হয়। পাবনাতে আসলে এমন আর কি কি রয়েছে দর্শনীয়, যেটার জন্য পর্যটনের কথাটা স্পেশালি পাবনার জন্য ভাবা? পাবনাতে তো আসলে বলে শেষ করা যাবে না। ওখান থেকে মাত্র হয়তো 25-30 কিলো গেলেই আমাদের অনেক পুরনো পাকশি হার্ডিন ব্রিজ। ওখানটা অনেক অনেক লোক ওখানে যায়, বেড়াতে যায়। ওখানে ব্রিজের সাথে ছবি তোলে। তারপরে পাশেই পদ্মা নদী, সেখানে হয়তো কেউ নৌকা ভ্রমণ করছে। ইচ্ছা করলে ওখানে আমরা যেরকম থাইল্যান্ড বা বিভিন্ন জায়গাতে আমরা রিভার ক্রুজ দেখি, ওরকম বড় আমরা হয়তো বড় সাম্পান বা সেরকমভাবে যদি ইয়ে থাকে, ওখানটা রিভার ক্রুজ অনায়াসে গেস্টদেরকে ওইটা অনুভব করতে পারে। তারপরে পাবনাতে আরও অনুকূল ঠাকুরের আশ্রম, যেখানে অনেক অনেক পৃথিবী থেকে লোকজন আসে আশ্রমের। এই 2 দিন আগেই হয়ে গেল প্রোগ্রাম, হোলিতে দোল পূর্ণিমা, তারপর আরও ওনাদের বছরে 2টা প্রোগ্রাম হয়, প্রচুর মানুষ হয় এবং ওইটাকে কেন্দ্র করে অনেক মানুষ আসে। তারপরে তো 64টা জেলায় কেউ অসুস্থ হলে তাদেরকে শরণাপন্ন হতেই হবে মেন্টাল হসপিটালে। হ্যাঁ, মানুষের একটা ভ্রান্ত ধারণা যে পাবনা মেন্টাল হসপিটাল মানে পাবনার মানুষই পেশেন্ট না, আসলে এখানটা সুস্থ করা হয়। তাছাড়া আরও যে তাঁতের লুঙ্গি, শাড়ি, গামছা, এগুলো কিন্তু সিরাজগঞ্জ, পাবনা, দোগাছি, হ্যাঁ, সাথিয়া, এগুলোতে হয়। আমরা যেগুলো সবসময় ইউজ করি বা লুঙ্গি, এই জিনিসগুলো কিন্তু ওখানেই হয়। আসলে ওখানে যারা নতুন জেনারেশন, তারা কিন্তু ওখানে যে দেখতে পারবে যে কিভাবে তৈরি করে, হ্যাঁ, তাঁতিরা কিভাবে গামছা তৈরি করছে, লুঙ্গি। এই যে ইয়ের সময়, রোজার সময় অনেক সব জাকাত দেয় গামছা, তারপরে লুঙ্গি, শাড়ি। তো এই এরকম অনেক অনেক কিছু আছে ওখানটা। আপনি বলছিলেন বিশ্বর বিভিন্ন প্রান্ত থেকেও মানুষজন আসে। বাংলাদেশের কোন এলাকাগুলো থেকে বেশি মানুষ, পর্যটক কোন এলাকার বেশি পাচ্ছেন? এটা বগুড়া, রাজশাহী, তারপরে দক্ষিণ বঙ্গ, যেরকম কুষ্টিয়া, তারপরে খুলনা, ঝিনাইদহ, মানে ওই বেল্টের মানুষজন আসে। এবং ঢাকা থেকে অনেক অনেক মানুষজন আসছে। তারা আসলে এখন কক্সবাজার ইচ্ছা করলেই তো দেখা যাচ্ছে যে সবার তো আর সামর্থ্য নেই ইয়েতে প্লেনে যাওয়া। দেখা যাচ্ছে বাসে করে যেতে যেতেই অনেক সময় চলে যায়। 2-3 দিন 4 দিন ছুটি, সেই ছুটিতে দেখা যাচ্ছে যাওয়ার সাথেই 2 দিন চলে গেল ক্লান্তি নিয়ে। তারপরে ওখানটায় কোথায়, কিন্তু এখানে আসলে এখান থেকে পাবনা থেকে মাত্র 40 কিলো গেলেই কিন্তু চলন বিল কেনা চিনে। হ্যাঁ, চলন বিলে যদি ভ্রমণ করে একটা দিন পুরা ওখানে চলন বিলের একদম তাজা মাছ খাবে। নাটোরে গণভবন, রাজবাড়ি,
এই জিনিসগুলো মানে দর্শন করবে। তারপরে পুঠিয়া রাজবাড়ি, এদিকে যদি বাই রোড দিয়ে 1.5 ঘন্টা কুষ্টিয়া কুঠিবাড়ি আর হলো লালনের মাজার, ওখানটা যদি পদ্মা হয়ে যায় তাহলে 15 মিনিট লাগবে নৌকায়, ওই পারে গাড়ি থাকে, সিএনজি থাকে। ওই জিনিসগুলা সাজাদপুরেও রবীন্দ্রনাথের বাড়ি আছে, তারপরে মাজার আছে সাজাদপুরে 2টা অনেক বড়, যারা অনেক পরেশগার, মানে কি নাই। মানে আমি আসলে ভাবি না যে মানুষ কক্সবাজারে গেল, সমুদ্রে একটু ঝাপাঝাপি করলো, রাত্রিবেলা কিন্তু আটকা, হ্যাঁ, তারপরে কিন্তু আর বিনোদনের কিছুই নাই। অথচ এখানে কিন্তু দেখে শেষ করা যাবে না। হ্যাঁ, পাবনাকে ছোট করে দেখার আমার মনে হয় এখন রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ওখানে যে গ্রিন সিটিটা হয়েছে, ওই গ্রিন সিটি ওখানে গেলে তো মনে হয় না যে আমরা বাংলাদেশে আছি। হ্যাঁ, ওখানে এত উঁচু উঁচু বিল্ডিং, হ্যাঁ, তারপরে ওখানে ফরেনার তারা সবাই বাজার করছে, ওখানে বাজারকে কেন্দ্র করে একটা মানে লোকেরা সব ওই যে বাংলা ট্রান্সলেট করে তাদের সাথে কথা বলছে রাশিয়ান ভাষায়, ওরা মানে ওগুলা দেখতে খুব ভালো লাগে। টেস্টি স্যালাইন আপনাদের একটি পণ্য, সকলেই আমরা এটার সাথে পরিচিত, বেশ জনপ্রিয় ছিল, এখনও রয়েছে। ইউনিভার্সাল গ্রুপের অনেক আরও আইটেম যেগুলো আপনাদের ছিল, এইগুলো বেশি এনজয় করেন, উপভোগ করেন, নাকি এখন যে পর্যটনের দিকে গিয়েছেন সেটি বেশি বেশি উপভোগ করেন? আসলে প্রত্যেকটা জিনিসই একটা প্রোডাক্ট, হ্যাঁ, সেটা প্রোডাক্ট যেরকম আমাদের ইউনিভার্সালের টেস্টি স্যালাইন আমাদের মাদার কোম্পানির, এটা একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা যে কি কার রেসোর্ট, ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের রেসোর্ট। হ্যাঁ, যে ইউনিভার্সাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহানি হোসেনের তা না, আমাদের মোবারক হোসেন রত্ন, উনি আমাদের চেয়ারম্যান, উনি মারা গেছেন 2007-এ। তো ওনার রেখে যাওয়া এই প্রোডাক্ট এবং এই ইউনিভার্সাল গ্রুপ থেকে আস্তে আস্তে করে এইদিকে টার্ন নেওয়া, যখনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো তখন আমার মনে হয়েছে যে এখনই সময়, কাউকে না কাউকে তো রিস্ক নিতে হবে। তখন আমি ছোট পরিসরে শুরু করছিলাম, এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। প্রচুর রাশিয়ান আসে, বিভিন্ন লোকজন আসে এখানে উঠে, কারণ আগে ওঠার জায়গা ছিল না, কেউ কোথায় উঠবে কোথায় থাকবে, ছিল হোটেল, এখনও হচ্ছে, অনেকেই করছেন, রানা ইকো পার্ক, তারপরে আরও অন্যান্য ছোট ছোট করে ছোট পরিসরে হচ্ছে, বড় পরিসরেও হয়তো হবে ভবিষ্যতে। কিন্তু আমি রিস্ক নিয়েছি, আমার মনে হয়েছে যে এই লোকগুলো কোথায় থাকবে, কোথায় যে ইয়ে করবে। তো সেইটাকে কেন্দ্র করে আমি যখন রিসোর্টগুলো করলাম তখন এই প্রোডাক্টের মতোই যে বিভিন্ন গান থেকে লোক আসে, তখন তারা কিন্তু এই প্রোডাক্ট সম্বন্ধেও জানতে পারছে, খাচ্ছে, বা এখানে তারা বিভিন্ন হোটেলে যে সুযোগ সুবিধা থাকে, সনা, স্পা, সুইমিং পুল, সব ধরনের জিম, মানে যেটা থাইল্যান্ডে গেলে যে জিনিসগুলো সুযোগ সুবিধা পাবে সেই জিনিসগুলো এখানে আছে। এই যে ঈদের সামনে এখন ঈদের মধ্যে বুকিং থাকবে, রোজার মধ্যে তো অতটা থাকে না, কিন্তু ঈদের মধ্যে বুকিং আসবে, তখন হয়তো তারা অনেক এনজয় করবে। যে কাছে আমরা একটু ড্রাইভ করলে আমরা চলে যাব, আমরা ওখানটা যেয়ে আমরা এনজয় করব, অনেক কিছু দেখব। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা কথা বলছিলাম আপনার সাথে আপনার রিসোর্টগুলো নিয়ে। আপনি পাবনাতে রিসোর্ট করেছেন, কয়টা রিসোর্ট পাবনাতে করেছেন এবং এর পরবর্তী আর কোথায় করতে চান? পাবনাতে রত্নদ্বীপ, ওটা, আর রূপকথা ইকো রিসোর্ট, এই 2টা আছে। রূপকথা ইকো রিসোর্ট একদমই প্রাকৃতিক পরিবেশে, ওখানে গেলে এমনি মন ভালো হয়ে যায়, চতুর্দিকে সবুজ কটেজগুলো। আমি আসলে সেরকমভাবে ইয়ে করি নাই, বেশি চাকচিক্য করি নাই, আমি প্রকৃতিটাকে ফুটায় তোলার চেষ্টা করছি যাতে করে একটা মানুষ যে প্রকৃতিকে অনুভব করতে পারে। খোলা মাঠ আছে। আর রত্নদ্বীপ, ওখানে একটু আধুনিক 5 স্টার, যেরকম সুইমিং পুল থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আছে ওখানটা।
গেলে তারা ওগুলো এনজয় করতে পারবে। আর ওখানটা গেলে মানে বাঙালিয়ানা যেটা আর কি। আর এরপরে আর কোথায় করতে চান? এটা আসলে এই কক্সবাজার, সিলেট এই সমস্ত এরিয়াতে, গাজীপুর এগুলাতে যেরকম ধরনের একটা রিসোর্ট করলে যে ধরনের সাফল্য পাওয়া যায়, কিন্তু এখানে আসলে ওইভাবে মানুষজন এখনো অভ্যস্ত হয়ে ওঠে নাই। ওই এদিক বিবেচনা করে সম্পর্কে আসলে মানুষের এখনো ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে পীড়িত এলাকা ওটি একটি, ওই দিকটাতে আসলে কত কি দেখার রয়েছে এটা সম্পর্কেও ধারণা একটু কম। এই কারণে কি আসলে পর্যটন ব্যবসাটা ওই দিকে একটু তুলনামূলক কম কিনা? না, আসলে এটা না, এই ধারণাটা একসময় ছিল যে মঙ্গা এরিয়া বলে চিহ্নিত করতো, এটা একদমই সম্পূর্ণ ভুল। মানুষ আসছে, তো গেস্ট আসছে এবং তারা এনজয় করছে, একদম ফ্রেশ মাছ, নদীর মাছ পাচ্ছে এখানে। যেরকম সিলেটে গেলে হাওরের মাছগুলো পাচ্ছে, এখানে চলনবিল, পদ্মার একদম ইলিশ মাছ, চিংড়ি থেকে শুরু করে বেলে মাছ, আবার চলনবিলের যে ফ্রেশ যে মাছগুলো, কি মাছ নাই। আমার রিসোর্টে আসেই দেশি খাবার খেতে। ও আমার আর একটা আছে ইন্দুবালা ভাতের হোটেল, এটা নাম নিশ্চয়ই শুনেছেন আপনি। তো এইখানটা মানুষ ঢাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসে কিন্তু এখানে খাওয়ার জন্য। এই বিষয়ে একটু জানতে চাই, ইন্দুবালা ভাতের হোটেল শুনলেই মনে হয় যে এখানে কি শুধু ভাত ডালই পাওয়া যায় কিনা, এই ব্যাপারটাতেও একটু। অনেক রকম ভর্তা, অনেক রকম, এবং সেই রান্নাগুলো আমি নিজে হাতে করি। আমি যখন থাকি না, আমার যারা বাসা থেকে করে পাঠাই, এবং আমার হোটেলের যারা, তারাও সাপোর্ট করেন। তো আমি চেষ্টা করি একদমই মানে ঘরের খাবার, মানে কেউ খেলে যাতে বুঝতে পারে যে না, আমি যেন মায়ের হাতে রান্না খাচ্ছি। বিভিন্ন রকম ভর্তা, দেশি মাছ, তারপরে বিভিন্ন 64টা জেলাতে যে সমস্ত খাবারগুলো জনপ্রিয়, ওখানে গেলে পাওয়া যাবে, রত্নদ্বীপে গেলে পাওয়া যাবে, ইকো রিসোর্টে গেলে পাওয়া যাবে। এবং ওখানকার একটাই আকর্ষণ যে একদম ফ্রেশ, যখনই গেস্ট যাবে, সবজি বাগান আছে, সবজি তুলে কেউ খেতে পারবে। ওখানে লেক আছে, লেকে বসে বড়শি দিয়ে মাছ ধরবে, ওখানে ফ্রাই বা সেটা গ্রিল হোক বা বারবিকিউ হোক, রান্না হোক, তারা ওখানে বসে খেতে মানে এনজয় করতে পারবে। আপনি বলেন যে হেরে যাওয়া আপনার অভিধানে নেই, হারবেন না, কোনো একটা প্রজেক্ট শুরু করার আগেই সাহসটা কোথা থেকে পান? এটা আসলে ধৈর্য থাকতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, এবং আসলে একটা কাজে যখন একটা মানুষ যখন হাত দেয়, তখন তো সেটার ব্যর্থতা থাকবেই। হ্যাঁ, কোনো জিনিসই ইয়ের বাইরে না। তো সেই জন্য ওই সাহসটা আর ধৈর্যটা থাকতে হবে, যে না, আমার লেগে থাকতে হবে, তাহলেই সাকসেস অনিবার্য। এই জায়গা পর্যন্ত পৌঁছতে কত চড়াই উতরাই পার হতে হয়েছে? চড়াই উতরাই তো একদম মৃত্যুর আগ পর্যন্ত চড়াই উতরাই থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এখনও চলছে চড়াই উতরাই, করোনা গেল, তার আগে অনেক ধরনের ইয়া যাচ্ছেই, তার ভিতরেই হাসি মুখে কেমন আছেন, ভালো আছি, কেমন চলছে, ভালো চলছে, এটা আমাদের তো প্রাত্যহিক একটা রুটিনে পরিণত হয়ে গেছে। এইটা যদি আমি বলি, তখন আমি ভালো থাকি এবং আশেপাশে সবাই আমাকে দেখে সাহস পায়, বা এরকম যারা করে তারাও সবাই যে না, উনি যখন ভালো করছে, তাহলে আমরাও এরকম একটা উদ্যোগ নেব। ছোট ছোট করে, বিন্দু বিন্দু করে তো সিন্ধু হয়। বাচ্চাদের খেলার জায়গা দিন দিন কমে যাচ্ছে, মফস্বলেও আমরা দেখছি এখন খেলার মাঠ নেই। বাচ্চাদের জন্য কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন কিনা, কোনো খেলার মাঠ অথবা কোনো পার্ক? আমার যে ইকো রিসোর্ট, ওখানটা একটা মাঠ আছে। হ্যাঁ, আমরা ছোটোবেলায় মাঠে দেখেই বড় হয়েছি। আমরা অনেক মাঠে আমাদের অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু এখনকার ছেলেপেলে মোবাইলের ভেতরে একবারে প্যাকড হয়ে আছে। তা আমি ওখানে মানে ঘুড়ি ওড়ানো থেকে ছোটোবেলায় আমরা যেগুলো যেগুলো করছি না, সেই খেলাগুলো, সেই জিনিসগুলো ওখানে রাখা আছে। লাটিম, ঘুড়ি ওড়ানো, তারপরে আমরা ওই যে সুপারির যে ডালের মধ্যে বসে টেনে নিয়ে যায়। হ্যাঁ, তারপরে কুঁড়ে ঘরের ভিতরে বিভিন্ন রকম একটা কুঁড়ে ঘর আছে, সেই 40 বছর আগের যে লাইলি মজনুরা যে ঘরে থাকতো, সেই ঢেকি, সেই বাতি, সেই কুপি বাতি, হ্যাসাকের বাতি, এই জিনিসগুলো দিয়ে একটা ওখানে স্যাম্পল করা আছে, যে এখনকার প্রজন্মের ছেলেপেলেগুলো ওগুলো দেখলে বুঝতে পারবে যে আগেকার মানুষ তারা কিভাবে জীবনযাপন করতো, মাটির পাতিলে ভাত রান্না করে অল্প একটু ভেতরে তাদের কত সন্তুষ্টি ছিল, কত ভালো ছিল। এই জিনিসগুলো তারা বুঝতে পারবে যে না, আমরা কেন এত বেশি, আমাদের চাহিদা আগেকার মানুষ তো ছিল। পাবনাতে সুচিত্রা সেনের বাড়ি, এই জায়গাটা দেখার জন্য দর্শনার্থী কেমন আসে? ওই যে বললাম না, যে পাবনাকে মেন্টাল হসপিটাল বললে ভুল হবে, পাবনাতে অনেক কিছু আছে, আমি এটা আগেই হয়তো বা আমি বলতাম।
সুচিত্রা সেনের আমাদের মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি দেখার জন্য অনেক মানে আসেই অনেকে ওইটা দেখে তারপরে আস্তে আস্তে করে সব শুরু হয়। তারপরে পাবনাতে ওনার সম্বন্ধে যে ওখানে সব ইনফরমেশন দেওয়া আছে ওগুলো কালেকশন করে। ওখানে 7 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব হয় ওনার জন্ম মৃত্যু বার্ষিকীতে। আপনাদের দিক থেকে কোনো উদ্যোগ থাকে কিনা? হ্যাঁ, আমি তো আসলে সুচিত্রা সেনের বাড়ি যখন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল তখন একটা গ্রুপ এসেছিল আমার কাছে, তখন মানে স্পন্সরের জন্য। তখন আমার মনে হয়েছে যে পাশে থাকা উচিত। তখন স্পন্সর করার পরে তখন সেটা হাইলাইট হলো এবং এটিএন নিউজ আজকে আমি যেখানে বসে আছি মুন্নিয়াপ্পা ছিলেন, তখন উনি কথা বললো যে আমরা আপনাদের সাথে মানে ট্যাগ হতে চাই। তখন এখানেও ওই 7 দিন ব্যাপী ওইটা দেখাইছিল সম্প্রচার, এবং এইটার পরে তখন একদম মানে এটা সরকারের নজরে পড়লো। তখন ওইটা উদ্ধার মানে একটা ইয়ের মধ্যে ছিল, একটা স্কুল ছিল ওখানে, তারপর ওইটা আবার তাদের কাছ থেকে উদ্ধার করে এখন সেটা আমাদের জেলা প্রশাসকের আন্ডারে আছে। সবাই দর্শনার্থী যাচ্ছে, উপভোগ করছে। আপনি বলছিলেন চড়াই উতরাই অনেক পার করতে হয়েছে, পর্যটন খাতের মূল চ্যালেঞ্জগুলো আসলে কি কি? পর্যটন দেখা যাচ্ছে যে কোনো সময় একদম ফুল রুম বুক, হ্যাঁ, কোনো সময় একদমই নাই। হ্যাঁ, তখন হতাশ হওয়া যাবে না। আর একটা গেস্ট যখন যায় তখন সে তো সমস্ত ক্লান্তিটা শেষ করে ওখানে একটু আরামের জন্য, একটু রিল্যাক্সের জন্য, একটু শান্তির জন্য, আনন্দের জন্যই যায়। এবং আমরা যারা রিসোর্টের সঙ্গে হোটেলের সঙ্গে জড়িত আছি সবাই হাসি মুখে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো, এবং গেস্ট হলো একটা আশীর্বাদ। তাকে যদি সেইভাবে সেবা দিয়ে সন্তুষ্ট রাখতে পারি সেই গেস্টটি কিন্তু বারংবার রিপিট হচ্ছে, এবং সেই গেস্ট আরও 10 জনকে বলছে, তখন এই 10 জন আরও 100 জনকে বলছে, এভাবেই কিন্তু। আর এখন তো ফেসবুকের জামানা, এখন যে এখন অনেক কম্পিটিশনের অনেক হোটেল রিসোর্ট হয়েছে, কিন্তু গেস্ট দেখবে যে সেখানে আমি ফ্রেশ খাবার পাচ্ছি কিনা, আমি ফ্যাসিলিটিগুলো আমি সব কিছু ঠিকঠাক পাচ্ছি কিনা, আমি ওখানে কতটুকু আরাম পাচ্ছি, কতটুকু নিরাপত্তা পাচ্ছি। এই জন্যই আমার ওখানে গেস্ট যায়। আবার মাঝে মাঝে তো ফাঁকাও থাকে। আপনার এই উদ্যোগের প্রতি আমাদের শুভকামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এটিএন নিউজ এবং আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম পাবনায় পর্যটন সম্ভাবনা এই বিষয় নিয়ে কথা বলছিলাম ডক্টর সোহানী হোসেনের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল গ্রুপ। আজ হ্যাপেনিং পয়েন্ট এই পর্যন্তই। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।